আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতির আবহাওয়ায় কেমন একটা দিন বদলের সুর আসছে না? আপনাদের মনে হচ্ছে না? এত যে ভারত বিরোধিতা, ভারত দখল, ভারতের বিরুদ্ধে হুমকি, সশস্ত্র আক্রমণ, কলকাতা দখলের একেবারে হুঙ্কার টুঙ্কার দিয়ে মিছিল, এই যে চ্যাংড়াগুলো যারা ভারতের বিরুদ্ধে নানান রকমের হুঙ্কার টুঙ্কার দিতেন, আধিপত্য মানব না, স্বৈরাচার বিরুদ্ধে, স্বৈরাচারী ভারতকে মানব না, ভারতের পণ্য বর্জন করব, সব এখন কেমন নিয়ে গেছে। এখন ভারতের কৃপা পাওয়ার জন্য ছুটোছুটি লেগে গেছে দলমত নির্বিশেষে। কয়েকদিন আগে দেখা গেল যে আমার কাছে একটা ভিডিও এসেছিল, এআই কিনা আমি জানি না, ওই জন্য আমি মানে দেখাতে আপনাদের সাহস পাইনি। সেটা হচ্ছে, আপনারা ভালো জানবেন, ওই এনসিপির ছেলে ছোকরাগুলো আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে খুব হাসি মস্করা ঠাট্টা পাট্টা করে একেবারে সময় কাটাচ্ছিলেন। সে কি বন্ধুত্ব, গলায় গলায় বন্ধুত্ব। তো যাই হোক, এখন আমাদের রাষ্ট্রদূত একটা ইফতার পার্টি একটা দিয়েছিলেন, সেখানে নিমন্ত্রিত ছিলেন বিএনপি, জামাত। তা বিএনপি সব এসছিলেন, জামাতের লোকজন এসছিলেন। তারেক রহমান তার একটা অন্যত্র একটা ইফতার পার্টি অ্যাটেন্ড করে তার আসার কথা ছিল। তিনি বলেছিলেন আমি 5 মিনিট দেরিতে পৌঁছাবো। উনি এসছিলেন। তা যথারীতি ইফতার পার্টি আমি শুনলাম সমগ্র অনুষ্ঠানটা মানে করতে যা সময় লাগে সেটা হচ্ছে সমগ্র অনুষ্ঠানটা সময় লাগে প্রায় 45 মিনিট মতো, মানে টোটাল যে অনুষ্ঠানটা। এখন সেই 45 মিনিট অনুষ্ঠানের শেষে আমাদের তারেক রহমান তিনি আমাদের রাষ্ট্রদূতকে বললেন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, গোপন কথা। তারপরে তাকে ডেকে নিয়ে যান একেবারে ঘরের কোণার দিকে একটা, আপনারা যাকে চিপা বলেন, সেখানে মিনিট 7 তাদের মধ্যে কথা হয় এবং হ্যান্ডশেক হয় খুব হৃদ্যতার সঙ্গে। দুজনের দুহাত চেপে মানে হ্যান্ডশেক করলে আর একটা হাত যেমন ধরে, তারপরে আবার যেমন হাতের ওপরে হাত দিয়ে চেপে ধরা হয়, সেরকমভাবে জোরালো হ্যান্ডশেক করলেন। তার মানে একটা কিছু ভারতের সঙ্গে, ভারত যা চাইছে তার সঙ্গে হয়তো তারেক রহমান সহমত হয়েছেন, তার জন্যই হয়তো আমাদের রাষ্ট্রদূত তাকে মানে হ্যান্ডশেক করে তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এই যখন চলছে সেই সময়তে জামাতের নেতারা একটু উসখুস করছিলেন যে তারাও একটুখানি গিয়ে নিভৃতে কথা বলবেন, কিন্তু রাষ্ট্রদূত বলেন আমার একটা কাজ রয়েছে, আমি আর কারোর সঙ্গে আলাদা করে সময় দিতে পারবো না, আমার কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার সেখানে যেতে হবে, ফলে পরবর্তী মিটিং যেদিনকে হবে সেদিনকে আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে বলে উনি কেটে যান। এইখানে কিন্তু এনসিপিকে ডাকা হয়নি। এনসিপি 2-4 জন ফোন করে আমাদের রাষ্ট্রদূতকে মানে অনুগ্রহ চেয়েছিলেন যে আমরাও আসতে চাই। রাষ্ট্রদূত পরিষ্কার বলে দিয়েছেন যে এটা আমরা বিএনপি এবং জামাত দুটো বড় দলের সঙ্গে বৈঠক করছি, এখানে আপনাদের পরে ডাকা হবে, এইখানে এখনই আপনাদের ডাকার কোনো প্রসঙ্গ আসছে না। আমরা এনাদের সঙ্গে আমি আগে কথা বলে নিই, এনাদের মতামত জেনে নিয়ে তারপর আর সিদ্ধান্ত নেব আপনাদের সঙ্গে কথা বলা যায় কিনা। আসলে এরা তো হয়ে গেছে ছাগলের 3য় সন্তানের মতো,
ওই দুটো ছাগল দুধ খাচ্ছে, আর 3 নম্বর ছাগলটা লাফাচ্ছে, ওদের খাওয়া শেষ হয়ে গেলে আমি খাবো, ওদের খাওয়া শেষ হয়ে গেলে আমি খাবো। এটা হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান। আমি বলেছিলাম এই সব তৃতীয় সন্তান এরা মরবে, এদের অবস্থা খুব খারাপ হবে। তো যাই হোক, আজকে বিকেল 4টের সময় একটা বৈঠক হওয়ার কথা লন্ডনে। ডক্টর জয়শঙ্কর, খলিলুর রহমান এবং হুমায়ুন, সঙ্গে যে লেজুর গিয়েছেন হুমায়ুন ওই বৈঠকে থাকবেন কি থাকবেন না সে খবর আমি জানি না, কারণ জয়শঙ্কর যে অ্যালাউ করবেন কি করবেন না, কারণ উনি পররাষ্ট্রমন্ত্রী, তো পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন, কোনো ডেপুটি কারোর সঙ্গে উনি কথা বলবেন না, আর থার্ড পার্টি কাউকে উনি হয়তো অ্যালাউ নাও করতে পারেন এই গোপন বৈঠকে। তো এই বৈঠকের খবর তো আর তাড়াতাড়ি আমরা পাবো না, এই বৈঠকের খবর হয়তো আমরা 1-2 দিনের বাদে পাবো, যে বৈঠকে কি কি আলোচনা হয়েছে না হয়েছে। তবে এটা যে ভারত এবং বাংলাদেশ কেন্দ্রিক এবং আওয়ামী লীগ তার মধ্যে একটা বড় ফ্যাক্টর, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং 1 নম্বর 2 নম্বর পয়েন্টটিকে আমি বারবার বলে যাচ্ছি আপনাদের, 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলাকে তুলে নেওয়া আইসিডি ট্রাইব্যুনাল থেকে, আর দ্বিতীয় হচ্ছে তাকে রাজনৈতিক কর্মকাণ্ডের মানে অনুকূল পরিবেশ সৃষ্টি করে রাখা, যাতে ভারত খুব তাড়াতাড়ি, ভারত চেষ্টা করছে মার্চ এপ্রিলের মধ্যে তাকে ঢোকানোর। এটা কিন্তু আমার কথা নয়, এটা আপনারা ধরে নেবেন না যে আমি বলছি, এটা আমার কথা নয়, এটা কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে যে এরকম একটা ভারতের প্ল্যান রয়েছে মার্চ এপ্রিলের মধ্যে। মার্চে হয়তো হবে না, এপ্রিলে যদি মার্চে যদি পার্লামেন্ট না বসে, এপ্রিলে যদি বসে, এপ্রিলে পার্লামেন্টের পরে হয়তো একটা সিদ্ধান্ত হবে, তখন মামলা টামলা তুলতে সময় লাগবে। সেরকম কিছু হলে হয়তো তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, তাকে সম্পূর্ণ সুরক্ষা দিয়ে, এবং সুরক্ষার গ্যারান্টি তারেক রহমানকেও দিতে হবে। তারেক রহমান এখন সেই গ্যারান্টিটা মানে খাতায় কলমে উনি মেনে নিয়েছেন, উনি কিন্তু দস্তাবেজে সই করেছেন। এখন দস্তাবেজে সই করার পর এখন উনি পিছিয়ে তো আসতে পারবেন না। আর এখন যা পৃথিবীর যা অবস্থা ঠিক এই মুহূর্তে, তাতে ভারতের মুখাপেক্ষী হওয়া ছাড়া বাংলাদেশে আর কোনো পথ নেই, সবাইকে ভারতমুখী হতে হবে। আমি বলেছি না, এখানে ক্ষমতায় বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, 14, 15, 16 দল, 32 দল, যেই আসুক না কেন ক্ষমতায়, যারা ক্ষমতা দখল করবে, যতই ভারত বিদ্রোহী কথাবার্তা বলুক না কেন, তাদের কিন্তু ওই ভারতের কাছেই আসতে হবে। এখন মধ্যিখানে গোল বেঁধেছে যেটা, সেটা হচ্ছে এই ট্রাম্পের সঙ্গে এখন ইউনূসের চুক্তি। এখন সেখানে যদি ভারত নাক গলায়, ভারত পরিষ্কার একেবারে বলে দেবে একটা অবৈধ সরকার, সেই সরকারের একটা অবৈধ লোক যিনি জোর করে ক্ষমতায় বসেছিলেন, এবং সেটা সিআইএ বসানো লোক, তাকে দিয়ে জোর করিয়ে করে নেওয়া কোনো চুক্তি কখনো ভ্যালিড হতে পারে না। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি ভারত চলে যায়, এই চুক্তি কিন্তু নিমেষে খারিজ হয়ে যাবে, সেটা কিন্তু বাংলাদেশ গিয়ে করতে পারবে না, সেটা ভারত তৃতীয় পক্ষকেই করতে হবে। কারণ ভারতের সঙ্গেই বরাবর বাংলাদেশের সম্পর্কটা রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক রয়ে গেছে। সেক্ষেত্রে ভারতবর্ষ বলবে কি আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, এরকম একটা চুক্তি করিয়ে নেওয়া হয়েছে চাপ দিয়ে। সেটা যদি হয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু বাংলাদেশের পক্ষেই রায় দেবে এবং এই চুক্তি বাতিল হয়ে যাবে। যেহেতু প্রথম ট্যারিফ চুক্তিটা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে, ফলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা কিন্তু ওই সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়টাকে শিরোধার্য করে এই চুক্তিটা বাতিল করবে।
তাহলে পরে কি হলো, অঙ্কটা দাঁড়ালো এটা যে যদি ভারতবর্ষে সাহায্য পেতে হয়, তাহলে ভারতবর্ষের অনুগ্রহ পেতে হয়, তাহলে পরে ভারতবর্ষের দোরগোড়া এসে ওই পাপোশে পা মুছে ঢুকতে হবে। যত ভারত বিদ্বেষী যত সমস্ত ছিল না, ওই সমস্ত ছেড়ে দিয়ে খোলস চেঞ্জ করে ঢুকতে হবে এবং আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ গড়ে দিতে হবে। ভারত যেটা চেয়েছে, একটা গোলাগুলি না চালিয়ে, এটা হচ্ছে কূটনীতির জয় বলতে পারেন, একটা গোলাগুলি একটাও না চালিয়ে একেবারে একটা সরকারকে, যে সরকারটাকে ইউএস বসিয়েছিল সেই সরকারটাকে ভারত উপড়ে ফেলে দিয়েছে। তারেক রহমানের সঙ্গে গোপন ডিল হয়েছিল এবং কূটনৈতিক সূত্রে জানা যায়, মানে শোনা যায়, এটা আমি দাবি করছি না, আমি জানি কূটনৈতিক সূত্রে এটা শোনা যায় যে এই খলিলুর রহমানকে নিয়ে এত যে জল ঘোলা হচ্ছে, খলিলুর রহমান কি করে বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী হলেন। আসলে খলিলুর রহমান তিনি আমাদের অজিত দোভালের খুব প্রিয় পাত্র, খুবই প্রিয় পাত্র, এবং অজিত দোভাল এটা খোলা কণ্ঠে কিন্তু বলে থাকেন। এই কথাটা বিএনপির কোনোভাবে বিএনপির কাছে গিয়েছে নিশ্চিতভাবে, কারণ এই খেলার মধ্যে কিন্তু মানে খলিলুর রহমানের এই যে ওইখানে আপনার ভারতের সঙ্গে এই আমেরিকার সঙ্গে চুক্তি, ভারতের সঙ্গে সখ্যতা, সার্জিও গোরের সঙ্গে বৈঠক, তারপর পল কাপুরের সঙ্গে বৈঠক, যত যোগাযোগ সব কিন্তু ওই হচ্ছে খলিলুর রহমান। এই একমাত্র ব্যক্তি বিএনপির মধ্যে, বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যক্তি হচ্ছে খলিলুর রহমান, যিনি সমগ্র একে ব্যক্তিকে এক কাট্টায় ধরে রেখে দিয়েছেন। এমনকি চায়না পর্যন্ত, রাশিয়ার লুটনিক পর্যন্ত সবাইকে কিন্তু একই সূত্রে উনি বেঁধে রেখে দিয়েছেন। লোকটা কিন্তু যার যাই বলুন, লোকটা কিন্তু অনেক কাজের প্রখর বুদ্ধি সম্পন্ন লোক। ফলে এই লোককে যদি আপনারা পররাষ্ট্র মন্ত্রী করে রেখে দিয়েছেন, এই লোকটা কিন্তু কাজের লোক। আপনারা যতই নিন্দুকেরা নিন্দা করুন না কেন, উনি কিন্তু বাংলাদেশের জন্য কাজ করবেন। এবার 7ই মার্চ একটা ভিন্ন ধরনের হলো। 2025-এর 7ই মার্চ আমরা দেখেছি চারদিকে শুনশান। এবারে কিন্তু মাইক টাইক দু চারটে বেজেছে, তারপরে 3-4টে অ্যারেস্ট হয়েছে, আবার রাত্রিবেলা থেকে জামিন দেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে লোক দেখানো। এখন যেটুকু হচ্ছে না, আপনারা দেখছেন যে এখানে ধরা হচ্ছে, ওখানে ধরা হচ্ছে, সেটা হচ্ছে একটা ব্যালেন্সের খেলা। ওই ট্রাপিজের খেলা হয় না, এখন তারেক রহমান ট্রাপিজের ওপরে, দড়ির ওপরে হাঁটছেন। তিনি যদি এখন চূড়ান্ত ভারত বিরোধিতা করেন, তাহলে ভারত হাত ছেড়ে বেরিয়ে যাবে। আবার যদি ভারতের গুণগান গান, তাহলে দেশের পাবলিক ওনাকে ঝাড় দেবে। তাহলে কি করতে হবে, ওনাকে একটা ব্যালেন্স করে চলতে হবে, যে দেশের লোককে দেখাতে হবে যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছি এবং দেশের স্বার্থ, ভারত বিরোধী কাজকর্ম করছি, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের এই জনগণ বুঝতে পারবে, যে আদৌ বুঝতে পারবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে, আদৌ বুঝতে পারবে কিনা। কারণ বুদ্ধি তো সব হাঁটুর গোড়ায়, বুদ্ধি তো নাই। পড়াশোনা না করলে বুদ্ধি আসবেই করে। তো যাই হোক, এখন যতদিন না পর্যন্ত এরা বুঝতে পারছে, ততদিন পর্যন্ত তারেক রহমানকে এইভাবেই চলতে হবে। আর খলিলুরকে যে পছন্দ করেন আমাদের অজিত দোভাল, সেটা কিন্তু কোনোভাবে বিএনপির কানে গেছিল। তার জন্যই বিএনপি অজিত দোভালের কথাটা মাথায় রেখেই ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, রেখেই এই জিনিসটি করেছেন। এছাড়া আপনাদের তো শেখ হাসিনা, তিনি তো অডিও যে বার্তা দিয়েছেন চাঙ্গা করার জন্য দেশের মানুষকে, তার আওয়ামী লীগের সমর্থক এবং দেশবাসীকে, এবং তিনি বলেছেন আমি খুব শীঘ্রই ফিরব। খুব প্রত্যয়ের সঙ্গে বলেছেন আমি খুব শীঘ্রই ফিরব। তাহলে এই যে তিনি খুব শীঘ্রই ফিরবেন,
এই কথাটা তো তিনি নিজে বলছেন না, কারণ তিনি পারিপার্শ্বিক অবস্থা জানেন, এখন সারা বিশ্বের অবস্থা তিনি জানেন, সেখানে ভারতের অবস্থানও তিনি জানেন। এখন ভারত একটা এমন অবস্থানে তৈরি হয়ে বসে আছে, ভারতের হাতে সব চাবিকাঠি, সব দেশের চাবিকাঠি কিন্তু ভারতের হাতে। সে কিন্তু চীনের বলুন, আমেরিকার বলুন, ইসরায়েলের বলুন, ইরানের বলুন, সব চাবিকাঠি কিন্তু ভারতের কাছে। ভারত চুপচাপ বসে বসে এখন খেলা দেখছে, একটা কথা কিন্তু ভারত বলছে না। ফলে তিনি যেটা বলছেন সেটা সরকারের সঙ্গে আলোচনা করেই বলছেন এবং সরকারের সম্মতি নিয়েই বলছেন। তিনি পুরো ব্যাপারটা জানেন বলেই তিনি বলছেন। ফলে খুব শীঘ্রই শেখ হাসিনা হয়তো দেশে ফিরবেন, কিন্তু তারিখ আমি বলতে পারবো না। সেই ব্যাপারটা আমি যখন জানতে পারবো তখন নিশ্চিতভাবে বলবো। একবার বোকা বনেছি 27শে মার্চ বলে, আর দ্বিতীয়বার বোকা বনবো না।